আসলো এই প্রতিবাদটা, এটা তো দীর্ঘদিন থেকে তারা এই কাজে করে আসছে। বিজেপি সরকার আসার পরে কমিউনাল অ্যাক্টিভিটিস তারা দীর্ঘদিন থেকে বলছে। কানাডাতে তারা ওখানে যাইয়া হত্যা করতেছে, তার দেশের মানুষকে, নিজের নাগরিকদের হত্যা করতেছে, মুসলিমদেরকে গরু খাওয়ার অপরাধে মারতেছে, কাশ্মীরে ব্ল্যাক আউট করে সেখানে দর্শন করতেছে, সেটা সারা বিশ্বের বিভাগ এটা দেখছে। এখন বিশ্বের বিবেক মোড়ল যারা কন্ট্রোল করে, তারা তাদের প্রয়োজনের সময় তখন এক একটা ইস্যু তারা সামনে নিয়ে আসে। অ্যাকচুয়ালি তা এখন তারা কতটুকু এটা সিনসিয়ার এটা করার জন্য, নাকি বাদ কি বাদ বলা আর এটার জন্য একটা ইয়েতে পৌঁছা, সেটা আর আলাদা বিষয়। তো এটা বেশি একটা, কারণ ইন্ডিয়াকে আরো ওইভাবে ভালোভাবে যদি চাপ না দেওয়া হয়, মুসলিম বিশ্বের তরফ থেকেও এটা একটা চাপ আসতে পারে যে মুসলমানদের এই যেসব লোকজনকে নিধন করা হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, মসজিদ ভেঙে ফেলতেছে সারা বিশ্বে, অথচ তারা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিশ্বের অনেকগুলি মুসলিম কান্ট্রিতে তারা ব্যবসা করে, তারা চাকরি করে। কিন্তু আমরা মুসলমানদের ব্যর্থতা আমরা কেন আমরা কেন এটা বলতে পারি না যে ইন্ডিয়ান সকল লোক যে বর্জন করো, ইন্ডিয়ান দ্রব্য বর্জন করো, তাদের কোনো জিনিস সাথে মুসলিম বিশ্বে যদি কিনা বন্ধ করে দেয়, মুসলিম বিশ্বে যদি খালি যাওয়া বন্ধ করে দেয়, যেমন আমাদের এখানে দেখেন 15-16 লক্ষ লোক, আমাদের আসিফ নজরুল সাহেবরা এরা যখন ওনার সরকার আসেন না, তারা বলছেন, কিন্তু এখন ওনারা আর এই ব্যাপারে কথা বলেন না। এই লোকগুলি কি জন্য আছে? এখন আমাদের দেশে ইন্ডিয়ান অনেক লোকে চাকরি করে যাচ্ছে। তারপরে ইন্ডিয়ার আপনার ফল্টি অনেক সময় কাট পিস গুলি আমাদের দেশের লোকে নিয়ে আসতেছে, যেটা আমাদের অর্থনীতির যে একটা বাণিজ্য ভারসাম্যটা থাকতেছে না। তো আমরা যে কোনো রাষ্ট্রের সাথে আমরা বলতে গেলে যে ভাই তোমার থেকে আমি জিনিস কিনবো, তোমার এই উৎপাদিত জিনিসগুলো কিনবো, তুমি তো পুরা স্বয়ংসম্পূর্ণ, তুমি তো অন্য অন্য দেশের থেকে কিনো। তো সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যদি চাপ সৃষ্টি করে, এমনকি চায়নাকেও যদি বলে ভাই তোমার সাথে আমার বাণিজ্য ভারসাম্য রক্ষা করতে গেলে তুমি তো অন্য অন্য জায়গায়, সব জিনিস তো চায়না উৎপাদন করে না, তারা অনেক জায়গা থেকে আনে, তাহলে ওই জিনিসগুলো যদি আমাদের থেকে এখানে যে আমরা উৎপাদন করি, তোমরা আমাদের থেকে নাও, অন্তত আমার বাণিজ্য ভারসাম্য আমাদের থাকতে পারে। কিন্তু আমাদের এখানে যারা নেতৃত্বে আছে বা যারা যেসব কনসার্ন মিনিস্ট্রিগুলি সেভাবে ওয়ার্ক করতে পারছে না, তারা তাদের নিজেদের নিয়ে ব্যস্ত আছে। দেশপ্রেমের যদি ওতে থাকে, তাহলে এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্র কোনো না কোনো কিছু অন্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল না। ইন্ডিয়া কি স্বয়ংসম্পূর্ণ? ইন্ডিয়া আর নির্ভরশীল। তো ইন্ডিয়ার সাথে আমরা এটা বলি না তো আমরা, কিন্তু দেখেন মারুতি সবকিছু চলে আসছে। আর আমাদের সবচেয়ে আরো ইন্টারেস্টিং কি জানেন, যে একটা হুন্ডা আনলে যে যদি ওটা র ম্যাটেরিয়াল দেখায় খুলে খুলে নিয়ে আসতেছে, কিচ্ছু করতে শুধু নাট বল্টু লাগাচ্ছে এখানে, আয়নার পরে কিন্তু দেখা যায় 200% তারা ট্যাক্স সুবিধা পাচ্ছে, ট্যাক্স হলিডে পাচ্ছে। ট্যাক্সের এই একই হুন্ডা যদি সবগুলি জোড়া দিয়ে আনে, তাহলে একরকম ট্যাক্স হচ্ছে, আর খুলে আনলে আরেক রকম ট্যাক্স হচ্ছে। এটা আমাদের রাজস্ব বোর্ডে জানে, সবাই জানে। এই যে হীরা, তারপরে টাটা বাটা, এগুলি আইনটা করতেছে, দেখাচ্ছে এখানে করতেছে, কিন্তু সবগুলো আসতেছে ওখান থেকে। তাতে এখানে একটা রাষ্ট্রের এখানে রাজস্ব ফাঁকি হচ্ছে। আবার ওই দিকে আমাদের এইখানে আমরা নিজেরা তো এই ছোটখাটো জিনিস অনেকগুলো উৎপাদন করতে চাইতে পারি। ইভেন কি যে হুন্ডার একটা হর্ন, তারপরে স্পোক, তারপরে এই যে টায়ার টিউব, এগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের এই যে বাণিজ্য ভারসাম্যটা হচ্ছে না। আর আপনি যে বলছেন যে এদের ব্যাপারে ইন্ডিয়া আপনার এইগুলি তারা করে যাচ্ছে দীর্ঘদিন থেকে, আর আমরা সবকিছু, তারা আমাদের সাথে বিমাতলা সুলভ আচরণ করছে, আর আমরা তাদের অর্থনীতি সমৃদ্ধি করছে, তাদের জিনিসগুলি কিনে তাদের জিনিসগুলি ইম্পোর্ট করে। কিন্তু এই সরকারের পলিসির মধ্যে তো যদি এটা সাব সৃষ্টি করতে গেলে একটা বিকল্প দিক দেখাতে হবে তাদের। তুমি যদি আমার সাথে প্রপারলি বিহেভ না করো, আমি চায়না থেকে একই জিনিস আনবো। চায়নাকে বলতে পারে তুমি আমার এখানে ঢুকবা। এখন এই যে আজকে যে অনেকে বলতেছে চায়না আমাদের ডক্টর ইউনূসের সফরটা ফলপ্রসূ হবে, আগের যারা গেছে তাদেরটা ফলপ্রসূ হয় নাই, এটা শুধু ইউনূস সাহেবের বা বাংলাদেশের কোনো ক্রেডিট নাই, এর সাথে প্রকৃতির একটা ফেভার বলতে পারেন। কারণ ইন্ডিয়ার সাথে লাদাখে নিয়ে যে তাদের বেশ কিছু জায়গা চায়না দখল করে আছে, চায়নার সাথে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ তাদের চলতেছে। সেক্ষেত্রে শত্রু আমাদের বন্ধু। এখন এখানে দেখছি সেভেন সিস্টারকে রক্ষা করতে গেলে বাংলাদেশে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশ যদি এখন নিজেদের সব লাভের রূপান্তরিত করতে গেলে সেখানে মুন্সিয়ানা লাগবে। তো সেখানে আপনি অনেক সময় লসেরও লাভ হয়ে যায়। তো এই যে ওই জিনিসগুলি চায়নাকে বললে, এদের থেকে চায়না অনেক সময় অনুদান হিসাবে বিভিন্ন জায়গায়, চায়না হলো লোকডিগারি একটা প্রতিষ্ঠান, তাদের অর্থনীতি এত বিশ্বে আমেরিকাও তাদের ইকোনমিক ওয়ারের সাথে তাদের হেরে যাচ্ছে। কারণ চায়নার একটা বল পেন দেখবেন ওর মধ্যে টর্চ লাইট আছে 10 টাকা দাম। এই পৃথিবীর এত কথা, আজকে যে আমরা মোবাইল ব্যবহার করছি, এক সময় আমাদের 1,10,000 করে আমরা নিজেরাও কিনছি। এই চায়না মোবাইল আসার পরিপ্রেক্ষিতে এখন ঘরে ঘরে প্রত্যেক কাজের মেয়েরাও এখন 2টা করে টেলিফোন ব্যবহার করতে পারছে, বিকজ অফ চায়না সস্তা জিনিস চলে যাচ্ছে, সারা বিশ্বে ঢুকে পড়তেছে। ইভেন কি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার সাথে এত যুদ্ধ হচ্ছে, ওদের মা কালী দুর্গা বানানো হচ্ছে, দুর্গার গলার নেকলেসটা পর্যন্ত চায়না মেড।
দুর্গাটা হলো চায়নার মেয়ে, তাদের লগে কিন্তু যুদ্ধ চলছে। এখন ওদের একবার তারা ডিক্লেয়ার করছে চায়না জিনিস বর্জন করার জন্য। এখন দেখে যে আপনার পকেট থেকে অন্য দেশের অন্য কোম্পানির জিনিস কেনার চেয়ে চায়নার জিনিস কিনতে গেলে আপনার অর্থনৈতিক সাশ্রয় হবে। তখন তো মোদির কথা ওই তখন কোনো ভারতীয়রা শুনতেছে না। কারণ এই অবস্থা। তো এই এখন হয়েছে কি তাদের সাথে কম্পিটিশন পাচ্ছে না। এখন তারা এই টাকা তাদের হিউজ পরিমাণ টাকা আছে। এখন এই সুযোগে যেহেতু ভারতের সাথে ওদের একটা মনস্তাত্ত্বিক ইয়ে চলছে, তাদের সাথে সম্পর্ক খারাপ। আমরা এটাকে ভালোভাবে ইউজ করতে পারি। যেখানে আমাদের এখন এই রংপুরে একটা এয়ার বেস তৈরি করলে আমাদের এয়ার সুরক্ষাটা হয়। তো এইটা হবে। আমাদের এখন ফারাক্কা বাঁধের ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি যদি ইয়ে করে যে ভাই আমাদের এখানে তোমরা ফারাক্কাটা বাঁধটা দিয়ে দাও। চায়না রাজি হয়েছিল এর আগে। বিকজ অফ চায়না ইন্ডিয়াকে টাইট করার জন্য, নট দ্যাট বাংলাদেশের প্রতি ফেভার করার জন্য না। তার শত্রুপক্ষকে যেমন আমাদেরকে ইন্ডিয়া আমাদেরকে ফেভার করার জন্য আমাদের দেশ স্বাধীনের সময় সহযোগিতা করে নাই। ওনার পাকিস্তানকে টাইট করার জন্য, পাকিস্তানকে ভাঙার জন্য আমাদেরকে সহযোগিতা করছে। তো ওই অনুরূপভাবে চায়নাও এখন ওই অবস্থা করতেছে। কিন্তু এখন আমাদের যারা এখানে নেগোসিয়েশনে যাবে, নেগোসিয়েশন গেলে তারা ওইটা মাথায় রেখে ওদেরকে বলতে পারে যে ভাই আমরা আবার এদিকে অন্য আমেরিকার সাথে চায়নার আবার ভালো সম্পর্ক নাই। তো সেই জায়গাতে যদি আমরা ওখানে মুলসিয়ানা দেখাতে পারি, আমরা যদি আমেরিকাকে বলতে পারি যে ভাই তোমরা যদি আমাদেরকে এই সেক্টরে আমার তো জনগণকে ইয়ে করতে হয়, জনগণকে আমার সন্তুষ্ট রাখতে হবে আমি সরকারে থাকলে। তাহলে এখন তুমি যদি আমাদের এই সেক্টরগুলিতে আমাদের হেল্প করো, তাহলে আমার কিন্তু আমি চায়নার কাছে যাবো না। তো আমেরিকা অনেক সময় অনেক সক্ষম হয় না সব সেক্টরে হেল্প করতে। তখন আপনি বললে তখন আমেরিকা আর অ্যানয়েড হয় না। তাহলে আপনাকে ডুয়েল কারোর সবার সাথে আছে, কারোর সাথে নাই। আমাদের এখন যেহেতু আমরা গরিব রাষ্ট্র, আমাদের মাটির নিচে অনেক রিসোর্স আছে, সেখানে উত্তোলনের জন্য আমাদের এইগুলি এখন আমেরিকার সাথে চায়নার সাথে কন্ট্রাক্টে যেতে হবে। কারণ আমার মাটির নিচে থাকলে তো আমার কোনো লাভ হচ্ছে না। যেমন ডেভেলপারের যদি বাড়ি ডেভেলপ না করে তাহলে সেখানে কিছুই পাওয়া যাচ্ছে না, জমিটা পড়ে থাকতেছে। আর যদি ডেভেলপারদের দেখা যায় বিনা লোনে আমরা অর্ধেক শেয়ার সে পাচ্ছে, সেটা ভাড়া দিলে সে লাভবান হচ্ছে, জমির মালিকে লাভবান হচ্ছে। তা আমাদের এখন চিটাগং অন্যান্য জায়গায় যেহেতু বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে, আমরা যদি আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান কোম্পানিকে আমরা ইমিডিয়েট ট্রাম্পের কোনো কোম্পানিকে যদি আমরা নেগোশিয়েট করে বলতে পারি আসো ডেভেলপার হিসেবে তোমরা মাঠে উত্তোলন করো, তোমরা আমাদের একটা শেয়ার দাও, তাহলে আমাদের ওই যে মাটির নিচে লুকায়িত মানব প্রকৃতিক সম্পদগুলি আমরা কাজে লাগাইতে পারি। বিশ্বের দেখবেন আপনি বিশেষ করে মুসলিম কান্ট্রি কোনোটাকে আল্লাহ গরিব রাখে নাই, তাদের মাটির নিচে অজস্র সম্পদ দিয়ে রাখছে, কিন্তু তারা হানাহানি করতেছে। তারা ফুর্তিতে আছে, তারা এইগুলির জন্য যেমন সৌদি আরব দেখেন এইগুলি পরবর্তী সৌদি আরব একসময় ইরানের একসময় চুড়ি বিক্রি করতো, সুই সুতা বিক্রি করতো। পরে তারা যখন ওই কন্ট্রাক্টে গেছে অন্যদেরকে এটা উত্তোলন করলো, আজকে তাদের অর্থনৈতিক অবস্থা এই অবস্থা এইখানে পড়ছে। আজকে আমাদের লোকেরা যায় ওখানে যায়, আমরা এখন তাকে দুম্বার মাংসের জন্য মানে হা করে তাকায় থাকছি। তো আমাদের ওইসব জন্য তাকাইতে হবে না। আমাদের চিটাগংটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, যেসব রিসোর্স আছে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রের দরিদ্র দেশের নামটা গুছে যাবে। আমাদের জীবনযাত্রার মান কুয়েত কাতার থেকে উন্নত হবে। কিন্তু এখানে ইন্ডিয়ার ষড়যন্ত্রের জন্য আমাদের আগের গভর্নমেন্ট এটা উত্তোলন করতে পারে নাই। আর ইন্ডিয়ার গভর্নমেন্টের এর আগে যখন আমি এই কথা আরো অন্য মিডিয়াতে বলছি, জেনারেল নুরুদ্দিন সাহেব যখন ওখানকার এনার্জি মিনিস্টার ছিল, তখন ওখান থেকে ভারত থেকে ওনার কাছে প্রস্তাব আসলো যে তুমি এই মাটির নিচে যে উত্তোলন আছে সিলেটে যে মাগুরছড়া যে আপনার ইয়েতে আপনার গ্যাস কূপের মধ্যে আগুন লাগলো, আপনারা দেখছেন এই গ্যাস কূপ অনেকদিন জ্বলছে। এটা এর কয়েকদিন আগে ইন্ডিয়ার একটা হেলিকপ্টার রাস্তা বলছে। এখন ইন্ডিয়ার তো এটা ট্রাক ড্রাইভার না, তো রাস্তা ভুলে যাবে কেন? তার মানে আসে ওখানে যা করা সাপোর্টাস করছে, এবং ওই বিদেশি যে কোম্পানিকে তাকে অধিক এখানে যা কাজ করলে যে টাকা লাভ হবে তার চেয়ে অধিক টাকা দিয়ে তাকে এটা থেকে এই খনন কাজ থেকে বিরত রাখছে কেন? এই বাটির দেশ যদি আমরা এখান থেকে উত্তোলন করি তাহলে ইন্ডিয়া হলো ওখানে ওরা কিছুই পাবে না, তাই ওরা 5 দিয়ে ওগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই সেক্টরে যখন নুরুদ্দিন সাহেব বাধা দিল, তার ফলশ্রুতিতে কিন্তু ইন্ডিয়া শেখ হাসিনার প্রভাব খাটাই নুরুদ্দিনকে দপ্তরবিহীন করলো। আপনারা মনে আছে নিশ্চয়ই, এনার্জি মন্ত্রী তো উনি দপ্তরবিহীন হলেন। হ্যাঁ, আমি তখন বললাম যে আপনি তো চাইলে প্রেসিডেন্ট হইতে পারতেন, এরশাদের সময় আপনি হইলেন না। আপনি একটা গাড়ির মধ্যে একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে এই দপ্তরবিহীন করছে, আপনি এইটা আপনার আত্মমর্যাদা লাগে না? ওনাকে এখন নুরুদ্দিন বেঁচে আছে জিজ্ঞাসা করেন। আমি নুরুদ্দিন তোমরা চিন্তা করো আমি পদত্যাগ করবো কিনা। তারপরে যখন দেখছি উনি পদত্যাগ করবো, তখন তাড়াতাড়ি ওনাকে এনার্জি মিনিস্টার, সায়েন্স এন্ড টেকনোলজি মিনিস্টার করলো। তো এইগুলি এবং ওনার বাড়িতে যাওয়ার সময় ওনাকে ট্রাক দিয়ে চাপা দিল, ওনার একটা পা ভাঙলো। এইটা উনি যেহেতু চাপার লোক, অনেক গভীরের লোক, উনি কিন্তু এটা প্রকাশ করে না, কিন্তু আমরা জানি কি কারণে কি হয়েছে। তো এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট এখন ট্রাম্পকে মাঝে মাঝে এই উস্কানি দিচ্ছে, বিভিন্ন
তাদের উদ্দেশ্যে মোদি অনেকভাবে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে। উনি সফর করছে, যাইয়া তাদের ডিফেন্স অ্যাডভাইসের সাথে সে মিটিং করছে, অথচ তার অফিসিয়াল ইয়ের মধ্যে আপনার শিডিউলের মধ্যে এটা ছিল না। সে যাইয়া ওগুলি করছে, করে পরোক্ষভাবে আমাদেরকে থ্রেট করে, ইনডাইরেক্টলি থ্রেট করার জন্য। তো এখন আমরা তো জানি সেটা আমাদের শত্রু কারা। তো এটাকে ফেস করতে গেলে আমার কি করণীয়? রাস্তা এটা সোজা, ইন বিটুইন কিছু তো নাই। আমরা যেহেতু ট্রাম্প ক্ষমতায় চলে আসছে, তাহলে ট্রাম্পের সাথে ট্রাম্পের ব্যবসায়ী, তাকে যদি তার কোম্পানিকেও অন্য কোম্পানির লগে যোগ করে যদি আমরা এই চিটগের উত্তোলন দিই, তাহলে আমার চিটগের এই যে কুকি সিন, তা সন্তুল আনবা, এই প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যায়। এখন আমাদের এখানে যারা হ্যান্ডেল করবে তারা তো সেভাবে সেই দূরদর্শিতা দিয়া, তাদের কাছে ওই তথ্যও নাই, এই দূরদর্শিতাও নেই। এটা সলভ হয়ে যেতে পারে। আমরা আমাদের জীবনযাত্রার মান, আমাদের অর্থনীতি, আমাদের আজকে আইএমএফ দৌড়াইতে হয় না। আপনি দেখেন এত বছর হয়েছে, এই যে সরকারের একটা তেল বা যে কোনো একটা দ্রব্যের দাম বাড়লে হইসে পাইতে যায়, সালার দাম বাড়লে হইসে পাইতে যায়, কিন্তু আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট বসে আছে প্রতিদিন, এমন কোনো গ্রামগঞ্জ নাই যেখানে পোস্টাল অফিস নাই। আমরা কুরিয়ার সার্ভিস দিচ্ছি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত রকম ফ্যান্সিডিল আছে, যত রকমের অবৈধ মাল অস্ত্র সবগুলো আসছে। আবার আমাদের দেশে ডলারও কুরিয়ার সার্ভিসের মধ্যে চলে যাচ্ছে। একটা কুরিয়ার কোম্পানির মধ্যে কোনো স্ক্যানিং মেশিন নাই। তো আমার যেখানে বিআরটি আছে, তারপরে আমার যেখানে পোস্টাল ডিপার্টমেন্ট গ্রামগঞ্জে আছে, সেখানে আমি ওদেরকে ট্র্যাক করে, বিমানকে ট্র্যাক করে দিলে এই বড় একটা সরকার তো আইএমএফ পিছে দৌড়াইতে হয় না। আমি কিন্তু এটা বিভিন্ন পার্সোনাল লেভেলও বলছি, আমি মিডিয়াতেও বলছি। এইখানে দেখেন, এই কুরিয়ার সার্ভিসে আমরা যদি একটা ফুল পাঠান কারো কাছে, ঈদের সব কার্ড পাঠান, ওই রেটটা কিছু সরকার কোনো রেট নাই। আর একটা ট্রেড লাইসেন্স তারা ব্যবসা করতেছে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু একটা টাকা আসতেছে না। এখন এই কথাগুলি তারা কেন করছে না? কনসার্ন লোকজন করে, কুরিয়ার সার্ভিস যারা ব্যবসা করে, তারা ঈদের সময় কার্টুনে করে টাকা পাঠায় ওদেরকে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে দেয় টাকা, তারা রাজস্ব বোর্ডকে টাকা দেয়, যোগাযোগ মন্ত্রণালয়কে টাকা দেয়, কার্টুনে করে। আমাদের এই বন্ধু বান্ধব অনেক আছে এই ব্যবসার জড়িত, আমরা দেখছি, জানি। আমি সরকারকে অনেকেরে বলছি এটা, যে ভাই এটা আর কিছু না, আমরা পোস্টাল ডিপার্টমেন্টকে আরো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর যেহেতু প্রতিটা গ্রামে পোস্ট অফিস আছে, তাহলে পোস্ট অফিসে আমি পোস্টাল ডিপার্টমেন্টের লোকের বসে বসে বেতন দিচ্ছি, সাবসিডি, জনগণের ট্যাক্সের টাকা, অথচ এদের কাজে লাগাচ্ছে না। এদের কাজে লাগালে আমার যত কুরিয়ার ডেলিভারি, এই যে আপনি আজকাল হোম ডেলিভারি হচ্ছে, সবগুলো যদি আমরা পোস্টাল ডিপার্টমেন্ট করতে, সরকার, আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি, ভিডিওতে রেকর্ড রাখেন আপনারা, সরকারের আইএমএফ এর পিছিয়ে কোনোদিন যাইতে হবে না। তারপরে আপনি দেখেন উবারে গাড়ি চালায়, উবারের গাড়ি আপনার, ড্রাইভার আপনার, সেখানে দেখা যাচ্ছে যে 1,000 টাকা হলে 300 টাকা নিয়ে যাচ্ছে। কারা নিচ্ছে এই টাকাটা? সরকারের ফান্ডে কোনো টাকা জমা হচ্ছে না। তো বিআরটি যদি একটা ল্যাপটপ দিয়ে একটা লোকের বসায় রাখে, ওরা নিয়ে যাচ্ছে। গাড়ি হলো কার? আপনার। তো মনে করেন আপনার গাড়িটা উবারে রেজিস্ট্রেশন করলে, আপনার মনে করেন আপনি আজকে 2 ঘন্টা লাগবে, তাহলে আর 4 ঘন্টা আপনি ওখানে থেকে পাবেন, 4 ঘন্টা বসা পাবেন। ওরা ওই সময় টেলিফোন করে আপনার গাড়ি নিবে, কোনো কাজে তারা ব্যবহার করবে। এইখানে যে 300 টাকাতে 30% টাকা চলে আসতে পারে। অথবা এটা বিভিন্ন ডিস্ট্রিক্টকে, রাজধানীকে একজনের কন্ট্রাক্ট ওপেন টেন্ডারের মাধ্যমে দিতে পারে, যে তুমি আমার এখানে উবারের কাজ করবা, তুমি রাষ্ট্র কোষাগারে কত দেবা। এখন উবারের যারা কাজ করছে, দেখেন তো এই টাকাটা কোথায় যাচ্ছে? ওই টাকা কয়েকটা সব দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা কর্মচারী পকেটে যাচ্ছে, রাষ্ট্রীয় কোষাগারে 1 টাকাও আসতেছে না। আর এই টাকার মাধ্যমে যত টাকা মানি লন্ডারিং হচ্ছে, ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে। কুরিয়ার সার্ভিসে এমনও করে, তারা জানে অনেক সময় যে টাকা পাচার করছে, ওই কুরিয়ার সার্ভিসের মালিকেরা, তারা টাকা জানে কোন প্যাকেটে কি আছে, ওইগুলো টাকা মেরে দেয়। তারপরে যারা যেতে অবৈধভাবে পাঠাচ্ছে, কুরিয়ার মালিক যিনি পাঠাচ্ছেন, যিনি পার্সেল পাঠাচ্ছেন, উনি কিন্তু প্রতিবাদ করতে পারে না, জিডিও করতে পারে না। তাহলে তো সেই অবৈধ টাকা পাঠানোর জন্য সে প্রথম আগে বিপদে পড়বে। যেমন কোনো দারোগার বাসা যদি 2 কোটি টাকা পায়, চুরি হয়, সে কিন্তু জিডি করতে পারবে না। করলে বলবে তোমার সোর্স অফ ইনকাম কোথা থেকে পাইলা টাকাটা? তাহলে সে জেলে যাবে আগে, চাকরি যাবো আগে। তো ওইরকম কুরিয়ার সার্ভিসে যারা দুষ্কৃতিকারীরা, লুটেরারা যখন ওই টাকাগুলি কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠায় দেয়, ডলার পাঠায় দিচ্ছে বাইরে, আমাদের দেশে যে শুনছেন আপনারা, প্রতি লোকে বলতেছে এত হাজার কোটি টাকা, এত হাজার কোটি টাকা, এই টাকাটা চলে গেছে বাইরে। তো ওই টাকাটা কি করে ট্রাকে করে নিছে, মাথায় করে নিছে, কিভাবে গেছে? এই টাকাটা সম্পূর্ণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গেছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গেছে এই টাকাগুলি, পার্সেল দেখাচ্ছে, কোনো স্ক্যানিং নাই, কিচ্ছু নাই। এই যে বিমানবন্দর আমরা যখন যাই, স্ক্যানের মেশিন আছে, ওরা যাই ভালো হোক খারাপ, এটা দেখা যাচ্ছে প্যাকেটের মধ্যে কি আছে, অস্ত্র আছে না কি আছে। কিন্তু কুরিয়ার সার্ভিস এতগুলি ব্যবসা করতেছে, পোস্ট অফিসে বসাই রাখা হচ্ছে। তো এখন আপনাদের প্রতিটা জায়গার মধ্যে, আমার তো সরকারের স্বয়ং সম্পূর্ণ হইতে পারে, শুধু 2টা সেক্টরের কথা আমি বলে দিলাম। আরেকটা সেক্টর আছে দেখেন, বাংলাদেশে আপনার সাক্ষীদের জন্য, যদি আপনি কোনো মামলা করছেন বা কেউ মামলা করছে, সাক্ষীদের জন্য 500 কোটি টাকা রাষ্ট্রের বরাদ্দ আছে। কিন্তু আপনি শুনছেন কোন সাক্ষীকে টাকা দিতে? ওই যে পার্টি, যে বাদী, সে নিয়ে যায় তার খরচে, কিন্তু রাষ্ট্র থেকে বরাদ্দ আছে। এই বরাদ্দটা কেন আছে? আমি কিন্তু এটা মিডিয়াতে আমি এর আগেও একবার বলছি, আমি এখন আপনাদের অনুষ্ঠানের মধ্যে আবার বলতে চাই, যে সাক্ষীর জন্য কোন সাক্ষী আপনারা সার্ভে করেন, ইন্টেলিজেন্স রিপোর্ট নেন, কোন সাক্ষীকে 1 টাকা দিছে কিনা?
আমার মামলা হলে আমি নিয়ে যাচ্ছি তার গাড়ি ভাড়া করে সাক্ষী দেওয়ার জন্য, তাহলে রাষ্ট্রের 500 কোটি টাকা কেন এখানে বরাদ্দ? তো এই যে আমাদের যতগুলি সিন্দুর আছে সিন্দুরগুলো বন্ধ করতে পারলে সোনার বাংলা হয়ে যাবে। কিন্তু আমাদের অদক্ষ দুর্নীতিবাজ রাজনীতিবিদের জন্য, সরকার পরিচালনার দুর্নীতিবাজের সংখ্যা, এইটার কারণে এই কাজগুলি হচ্ছে না। আমরা কিন্তু বলে যাচ্ছি এই কথাগুলো। আর কিছু বলবেন?